আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। চমৎকার একটা জায়গাতে এসেছি, এখন আপনাদের সাথে গল্প করার টাইম। আজকে যেহেতু প্রায় 18-20 বছর ধরে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, তারপরে আমি তো খুব কম বয়সে আবার ওডি কনসালটেন্ট হিসেবে মার্কেটে কাজ করছি। সো সেই সুবাদে অনেক মালিকদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এটা একটা দারুণ ব্যাপার। এক একটা মানুষ এক এক রকম, এক একটা ইন্ডাস্ট্রি এক এক রকম। এটা দেখার মজা আলাদা, দারুণ মজার বিষয়। এফএমসিজি কোম্পানিগুলোর পেইন একরকম, আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর একরকম, আরএমজি সেক্টরে একরকম, এক একটা কোম্পানির এক এক ধরনের পেইন। সো মানুষ নিয়ে কাজ করতে গেলে আসলে নানান ডাইমেনশনে এই জিনিসগুলো দেখাটা খুব মানে এক্সপিরিয়েন্সের জন্য খুব ভালো একটা দিক, যদিও পথটা অনেক সহজ না। আসলে যে মালিকদের সাথে কাজ করি, কেউ হয়তো 5 বছর, 10 বছর, 40 বছর, তো এক একটা মালিককে নিয়ে কথা বলতে গেলে আসলে মানে এটা দিন লেগে যাবে। তো 5-7 মিনিটে হয়তো একটা ওভারভিউ দেওয়া যাবে। এখন আজকে ক্যাপশনটা ছিল যে মোটামুটি সফল মালিক কারা। আসলে সফলতার ডেফিনেশন তো এক একজনের কাছে এক এক রকম। এখন যদি বলি যে না, ঠিক আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার যারা শরিয়া ভিত্তিক করে এখন তারা সফল, এখন এইটা কি খুঁজে পাওয়া যাবে? এখন তো এদিকটা ঠিক না থাকলে তো কোনোটাই ঠিক নেই। সো কেউ সফল না, কিন্তু ওইটা আমি বাদ দিচ্ছি, মোটামুটি যারা কাজ করছে আর কি। সো এখন মালিকদের যে আসলে কোন লেভেলের পেইন, সেইটা আসলে যারা কাছ থেকে না দেখে তারা আসলে বুঝতে পারবে না। এখন কিছু কিছু মালিক আছে, দেখা গেল যে সম্পদ আছে 100 কোটি টাকার, ব্যাংক লোন টোন নিছে মনে করেন 200-250 কোটি, 300 কোটি টাকার। সো কিছু মালিক আছে যারা দেখা গেল এগুলো নিয়ে অত কিছু বদার করে না, একজন এরশাদ শিকদার রেখে দেয়, দুইজন এরশাদ শিকদার রেখে দেয়, তারা যেমনি খুশি তেমনি করুক। তারা হয়তো দেশের বাইরে বাড়ি টাড়ি করলো, দামি গাড়ি চালাইলো, এখন ওনাদের হিসাবটাই আলাদা আর কি। হ্যাঁ, ওনাদের কথা বলে আসলে খুব একটা লাভ নেই, তাদের মাইন্ডসেট ডিফারেন্ট। আবার কিছু কিছু মালিক আছে সত্যি ব্যবসা করতে চায় এবং দিন রাত এক করে ফেলে। এখন তার ভিতরেও নানান ধরনের ক্যাটাগরি আছে। যেমন কোনো কোনো মালিক দেখা গেল যে খুব বেশি মাইক্রো ম্যানেজমেন্ট করে ফেলে আর কি। হ্যাঁ, তো তাদের একটা প্যাটার্ন। কিছু কিছু মালিক আছে দেখা গেল যে মানুষকে বিশ্বাস করে ভালোভাবে ধরা খায়। হ্যাঁ, যে ঠিক আছে আমি এত নিচে যাব না, আমি দিয়ে দিই। আবার কিছু কিছু মালিক আছে দেখা গেল যে এমপ্লয়ীদেরকে আসলেই চায় উন্নতি। এখন উন্নতি মানে কি, যে দেখা গেল এমপ্লয়ীকে একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্স দিতে চায়, এমপ্লয়ীদের স্যালারিটা অন টাইম দিতে চায়। এখন এই অন টাইম নিয়ে অনেক কথা আছে। ব্যবসাগুলো তো আসলে অনেক টাফ অবস্থার ভিতর থেকে যায়, সব সময় সবাই আসলে অন টাইম স্যালারি দিতে পারে না, কিন্তু মাইন্ডসেটটা ইম্পর্ট্যান্ট। অনেকের মাইন্ডসেট আছে যে না, যত কিছু থাকুক আমার এমপ্লয়ীদের খরচটা আমাদের আগে দিতে হবে। তো যারা একটু বেশি ডেমোক্রেটিক প্রসেসে যায়, আমি দেখেছি যে তারা মোটামুটি খুব কষ্ট পায়। এখন এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছি যে আসলে কি করণীয়। আসলে ব্যাপারটা হলো কি, যে দেখেন একটা কোম্পানি যখন চ্যালেঞ্জে থাকে এবং মালিকদের মাইন্ডসেট হলো যে ঠিক আছে অন টাইমে এসে অন টাইমে চলে গেলে আমার কোনো অসুবিধা নাই, এইরকম একটা মালিকই তো আসলে সবচেয়ে সবার পছন্দ হওয়ার কথা, তাই না? কিন্তু আমার দেখা মতে তারাই সবচেয়ে বেশি হলো গিয়া মানে কষ্টে থাকে। কারণ কি, জাতিগতভাবে আমরা আসলে ওই অনুধাবনটা করতে পারি না। আমাদের এক ধরুন একটা কোম্পানিতে সেলসের লোকদের কাজ হলো টাকা পয়সা ঢোকাবে, তারা হলো ফ্রন্টলাইন ফাইটার। এখন সে যদি 1 ঘন্টা কাজ করে যদি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, অসুবিধা নাই তো। কিন্তু যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারে, তখন এই যদি মালিকের এই সুযোগটা নেয় যে অন টাইমে এসে অন টাইমে চলে গেলাম, বাদবাকিটা আমরা আসলে ওই মালিককে বুস্টুস দিলাম, আমরা তো অনেক কাজ করি, বাসায় গিয়েও করি, এটা করি সেটা করি, দিন শেষে যদি কোম্পানিতে পয়সা না আসে তাহলে কী হবে? তো
অফিসে থেকে কাজ করা আর বাসায় গিয়ে কাজ করার ভিতরে তো অনেক ডিফারেন্স আছে। তো ওই মালিকদের আসলে পেইনটা সবচেয়ে বেশি আমার মতে, যারা খুব বেশি এমপ্লয়িকে আর কি এমপ্লয়ি ওরিয়েন্টেড কথাবার্তা চিন্তা করে আর কি। হ্যাঁ, তো এইটা ভাবতে গিয়ে ভাবলাম যে আসলে ব্যাপারটা কি, যে এগুলো হলো বংশগত ব্যাপার। যে আপনি একটা জায়গা থেকে বেতন নিতেছেন, আপনার ওই জায়গাটা তো হালাল করে নিতে হবে। এখন এই হালাল কয়জন এমপ্লয়ি করে, তারা আসলে দিন শেষে তখন চিন্তা করে নিজের কথাই। হ্যাঁ, তো এই মালিকগুলো আসলে সবসময় একটু বিপদে থাকে। কিছু কিছু মালিক আছে, দেখা গেল যে নিজেই এত দূর কষ্ট করে নিয়ে আসছে, আবার নিজেই মানে বেশি মাইক্রো ম্যানেজমেন্ট করতে গিয়ে তখন দেখা গেল যে টিম ভেঙে ফেলে। সে এই ভাঙা গড়ার ভিতর থেকে যেতে থাকে। এখন যেহেতু 30 বছর 25 বছর ধরে একই বিজনেসে আছে, এখন সে যত কষ্টই হোক সে ব্যবসাটা চালায় নিয়ে যায়। কিন্তু আসলে ব্যাপার কি, যেটা 30 বছরের একটা কোম্পানি, সেই কোম্পানিটার তো আসলে অনেক এক্সপ্যানশন হওয়ার কথা, অনেক ডাইভার্সিফাই হওয়ার কথা, অনেক ট্যালেন্টেড লোক আসার কথা। কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম যারা, আমরা বলে থাকি আসলে যে যেই দেশের মিড লেভেল এমপ্লয়িরা মানে মিড লেভেল মানুষরা ভালো থাকে, সেই দেশটা ভালো থাকে। কিন্তু বাংলাদেশে ঠিক তেমনি একটা অর্গানাইজেশনগুলোতেও ধরেন বাংলাদেশে 10% কোম্পানি 90% ইকোনমি কন্ট্রোল করে। এখন এইটা কিন্তু যে খুব শুভকর ব্যাপারটা সেরকম না। যদি মিড লেভেল কোম্পানিরা ভালো করতো, আমি যদিও মিড লেভেল কোম্পানিগুলাই আমার মেইন ফোকাস আমার কাজের মধ্যে, যদি ভালো করতো তাহলে দেশটাই অন্যরকম হয়ে যেত। মানে সব জায়গায় একটা ফেয়ার কম্পিটিশন থাকতো। সো ইন্ডাস্ট্রি নিয়ে আর কথা বলতেছি না যে কোন ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ কীরকম, কিন্তু মোটা দাগে হলো গিয়ে যে যেই যেই মালিকরা ধরেন একটু ডেমোক্রেটিকভাবে চলে, তারা আসলে বেসিক্যালি খুব কষ্টের মধ্যে থাকে। আর যেই মালিকরা, যদি বাংলাদেশে যে ক্যাপশনটা আমি দিলাম যে কোন মালিকরা মানে মোটামুটি সফল, এখন মোটামুটি বলার কারণ হলো প্রত্যেকটা মানুষের ভিতরেই কিছু না কিছু তো সমস্যা থাকে। এখন সে একা ভালো হয়ে তো লাভ নাই, তার আশেপাশে সরকার, ঠিক আছে। সো এই সব কিছু মিলায় মাঝে মধ্যে মনে হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি হইলে ভালো হইতো আর কি। হ্যাঁ, তাহলে ওই সংবিধান চেঞ্জ কইরা মোটামুটি একটা বিজনেস, আচ্ছা একটু নেটওয়ার্কের বাইরের মধ্যে আসা, তো যার কারণে এরকম আর কি। হ্যাঁ, তো মাঝে মধ্যে মনে হয় যে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে এই জিনিসগুলো ঠিক করা যাবে, কারণ এগুলো একটা ন্যাশনাল ইস্যু। যাদের পারিবারিক শিক্ষা দেয় যে টাইম ম্যানেজমেন্ট ইম্পর্ট্যান্ট, এথিক্যাল কাজ করতে হবে, এগুলো আসলে পরিবার থেকে আসে। ইউনিভার্সিটিতে পড়াতে গিয়ে দেখলাম যে ছেলেমেয়েরা আজকালকার পড়াশোনা করতে চায় না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আবার ভাবলাম যে তাহলে কলেজে গিয়ে কিছু করি, তো কলেজ থেকে গিয়ে চিন্তা করলাম যে এখন তো মার পেট থেকেই ঠিক করে নিয়ে আসতে হবে মানুষদেরকে। এখন এইগুলো হলো কি, এই জাতিগতভাবে জাপানের সাথে কম্পেয়ার যদি করি, তাহলে ওদের চিন্তা করে দেখেন ওরা কোন জায়গা থেকে শিশু থেকেই তারা শুরু করে, মার পেট থেকেই শুরু করে এই এথিক্যাল ডেভেলপমেন্টগুলা। তো একজন মালিক ভালো হয়ে খুব একটা লাভ নেই, কারণ সে এমন একটা ফিল্ডে কাজ করতেছে যেখানে আসলে নিশ্চিত মানে সে উন্নতি করতে পারবে না, ব্যাপারটা এইরকম। তো তার ভিতরে যারা মোটামুটি সফল, সেটা হলো যে গুগলের একটা আর্টিকেল পড়তেছিলাম, যত ভালো কাজই করুক না কেন ওরা নিচে 10% লোক প্রতিনিয়ত ছেড়ে দেয়, যাতে করে সবাই একটা খুব, এটা খুব খারাপ শুনতে খারাপ শোনায় যে কাজ করতেছে তারপরে কেন ছেড়ে দিবে, ঠিক আছে। এখন ওই যেখানে যেরকম অবস্থা, তো সবসময় সবাই যাতে করে চ্যালেঞ্জে থাকে। তো সেই মালিকরাই ভালো, মোটামুটি সাকসেসফুলি করতেছে, যে দেওয়ার সময় তারা ঢেলে দেয়। ধরুন ভালো করতেছে, সাথে সাথে প্রমোশন দিয়ে দেয়, ভালো করতেছে ইনসেন্টিভ দিয়ে দেয়, একদম ফয়সালা অন দ্য স্পট। হ্যাঁ, ঠিক তেমনি যখন এমপ্লয়িরা ঠিকঠাক মতো কাজ করে না, সাথে সাথে অ্যাকশন। আবার ওই ভালো মালিকদের যে ডেফিনেশন একটা দিচ্ছিলাম, যে আসলে আমরা যেরকম স্বপ্ন দেখি যে মানুষের হয়ে ভাববে, এটা করবে ওইটা করবে। হ্যাঁ, তো যখন একটা এমপ্লয়ি খারাপ করে তখন তার নানান ভালো গুণগুলা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে অনেক দিন যাবত আছে, কিংবা ও তো চেষ্টা করতেছে। হ্যাঁ, ও আমার অমুকের ছোট ভাই, সো একটু চেষ্টা করে দেখি না, ঠিক আছে। এই মনে করেন যে আপনি পড়ে গেলেন বিপদের মধ্যে, ঠিক আছে। যে ভালো করা সে এমনি ভালো করবে। আর যারা এই সফল, যে এমপ্লয়ি যারা সফল হয়, তারা
খুঁজে দেখেন গিয়ে তারা প্রচুর কষ্ট করে, হ্যাঁ, তারা অনেক কাজ করে, তাদের মানে নিজের স্কিল ডেভেলপ করে, কমিউনিকেশন ঠিক রাখে, নেটওয়ার্কিং করে, তার ফিল্ডে সে ভালো করে, নিজের দক্ষতা বাড়াইতে থাকে। এখন এইগুলো করতে গেলে তো সময় লাগবে, সেখানে কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স বলতে কিছু আছে? এখন যেই কাজটা যে কিনা দেখা গেল যে রিপোর্টিংয়ে ভালো, যার 10 মিনিট লাগে, এখন যে রিপোর্টিংয়ে খারাপ তার যদি একটা রিপোর্ট বানাইতে হয় তাহলে তাকে তো 10 মিনিটের জায়গায় তাকে তো 2 ঘন্টা বেশি খাটতেই হবে। হয় নিজের স্কিল ডেভেলপ করেন, কাঙ্ক্ষিত জিনিসপত্র আপনারা মালিকদেরকে বুঝিয়ে দেন, অথবা যেই মালিকরা যদি তাদের জায়গাটা ঠিকঠাক মতো দেখতে চায় তাহলে হলো গিয়া ওই ফয়সালা অন দ্য স্পট করতে হবে আর কি, হ্যাঁ, যে স্পেসিফিক টার্গেট সেট করে দেন। ওইখানেও একটা ইস্যু আছে, আসলে মালিকরাও তো সব জানতা না, এখন তারা মনে করে যে সব কিছুই তারা করতে পারবে, এই জন্য প্রফেশনাল হেল্প নেওয়াটাও জরুরি। আসলে আগে তার কাছে ডিফাইন করে দিতে হবে যে মানে মাল্টিন্যাশনালের মতো তো আর ডিফাইন করতে পারবেন না যে এই 5টা কাজের বাইরে তোমার কোনো কাজ নাই, এটা তো সম্ভব না, কিন্তু মোটামুটি একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার জন্য অ্যাকাউন্টেবিলিটিগুলো সেট করে দেওয়া, সেইটা অনুসারে রেগুলার ফলো আপ করা, এইটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর সেজন্য তো আমরা আছি, সমস্যা নেই, না পারলে অথবা নিজেরা করে নিতে পারলে ভালো। সো অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাই বাংলাদেশে সবচেয়ে চ্যালেঞ্জিং। একটা জায়গাতে অ্যাকাউন্টেবিলিটি ঠিক করে দিয়ে ধরেন আপনার ডিসিশন নিতে কোনো কিছুতে দেরি করা যাবে না, মানে হায়ারটাও যেরকম হইতে হবে ফায়ারটাও যেন ঠিক থাকে। কোয়ালিটি দিতে না পারলে মানে তাহলে আর অত মানে মায়া কান্না করে লাভ নাই। দিন শেষে আমি দেখেছি যারা এই মায়া কান্না করে তারা বেশি বিপদে পড়ে। সো এটা যদিও বলা ঠিক কিনা জানি না, তারপরও মোটামুটি আমরা যারা দেখলাম যে এথিক্যালি ভালো এমপ্লয়ের জন্য করতে চায়, এই এই পার্টটা ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে, কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে যারা কাজ ভালো করবে না, এইসব ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুঁজতে থাকবে, তারপরে অফিসে ঠিকমতো টাইমে যে জিনিসগুলো করার দরকার এগুলো করবে না, ওই সব ব্যাপারে মানে ইউ হ্যাভ টু টেক আ বোল্ড ডিসিশন। সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন।